বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা ভালো আছো স্যার নিশ্চয়ই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই যখন এসে গেছে তাহলে ক্লাস শুরু করে দেই। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি, তোমরা সবাই তৈরি হও। আসসালামু আলাইকুম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের ক্লাসটি হলো গণিত সম্মান তৃতীয় বর্ষ, সাবজেক্ট কোড 233701। প্রতিদিনের মতো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। আমরা যে সাবজেক্টটি পড়ছি তার নাম তোমরা জানো, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, বাংলায় যাকে বিমূর্ত বীজগণিত বলা হয়। আমরা দুইটি বই সাজেশন দিয়েছিলাম, তার মধ্যে বাংলার জন্য নিচের বইটি প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান, তুহিন প্রকাশনী। আজকে যে টপিকস নিয়ে আলোচনা হবে সেটা হলো সাব রিং, বাংলায় বলা হচ্ছে উপরিং। এটি তোমাদের বইয়ের 13 নম্বর অধ্যায়। রিং এর উপরে এর আগে আমরা আরেকটা ক্লাস নিয়েছি। গত ক্লাসে আমরা রিং নিয়ে আলোচনা করেছি। রিং এর পরিধি অনেক ছিল, তাই আজকের আলোচনায় রিং এর কথা আবার কিছু আসবে, যার জন্য আলোচ্য বিষয়ের মধ্যে প্রথমে আমি রেখেছি রিং, অতঃপর সাব রিং। তারপরে আরো 2-3টা নতুন কথা তোমাদের জানতে হবে, ইমপ্রপার এবং প্রপার সাব রিং, আইডিয়াল, আরো কিছু নতুন শব্দ আছে যেটা আজকে হয়তো আলোচনা করে কুলাবো না, সেগুলি পরে ক্লাসের জন্য রেখে দিয়েছি। সবশেষে কিছু উপপাদ্য এবং কিছু সমস্যার সমাধান আমরা করব। চলো আর সময় নষ্ট না করে আমরা মূল সাবজেক্টে চলে যাচ্ছি। সাব রিং পড়ার আগে রিং সম্পর্কে কিছু আলোচনা করে নিচ্ছি। আমরা গতদিন পড়েছি রিং এর দুটা সংজ্ঞা, তার মধ্যে একটি সংজ্ঞা আজকে আমরা আবার উপস্থাপন করছি। আচ্ছা, কেউ মিউট করা বাকি থাকলে মিউট করে নিও, একজন বোধহয় মিউট করে নাই, মিউট করে নাও। আমরা আবার বলছি, রিং এর দ্বিতীয় সংজ্ঞাটা আজকে আমরা আরেকবার আলোচনা করব। সেখানে আমরা বলেছিলাম দুইটাই বাইনারি প্রক্রিয়া বা বাইনারি অপারেশন, একটি যোগ এবং একটি গুণ সহ
একটি অশূন্য সেট আর কে রিং বলা হবে যদি সে কতগুলি শর্ত মেনে চলে। শর্তগুলি কি কি? 1 নাম্বার, যোগের আবদ্ধ বিধি। এই যে দেখো, যোগের আবদ্ধ বিধি। 2 নাম্বার, যোগের সংযোজন বিধি। 3 নাম্বার, যোগের অবেদক 0 এর অস্তিত্ব। আর একটু বিস্তারিত বললে তোমাদের কাছে পরিষ্কার হবে। আবদ্ধ বিধি মানে হলো আর থেকে 2টা উপাদান নিলে তাদের যোগফল আর এর মধ্যে থাকবে। সংযোজন বিধি মানে 3টা উপাদান নিলাম আর থেকে, তার যোগ একবার a প্লাস b এর সাথে অতঃপর c, আর একবার b প্লাস c করে a পরে, এর নাম হলো সংযোজন বিধি যোগের ক্ষেত্রে। আর যোগের ক্ষেত্রে অবেদক আমরা শূন্যকে বলতাম there exists 0 belongs to R such that a plus 0 সমান 0 plus a সমান a হয়, তাহলে তাকে বলা হবে যোগের অবেদকের অস্তিত্ব। চার নাম্বার, যোগের বিপরীতের অস্তিত্ব। For all a belongs to R, there exists minus a belongs to R যেন a এবং মাইনাস a এর যোগফল 0 হয়। তার মানে আর এর মধ্যে যদি মাইনাস এ থাকে তাহলে এর সাথে মাইনাস এ যোগ করলে 0 হবে। 5 নাম্বার, যোগের বিনিময় বিধি a প্লাস b সমান b প্লাস a হবে। এই 5টি ছিল যোগের ক্ষেত্রে, বাকি 4টি গুণের ক্ষেত্রে। 6 নাম্বার, গুণের আবদ্ধ বিধি। AB belongs to R imply A into B belongs to R। তার মানে R থেকে 2টা উপাদান যদি নেই, একটি A এবং একটি B, তাহলে তাদের গুণফল R এর মধ্যে থাকবে, এর নাম গুণের আবদ্ধ বিধি। 7 নাম্বার, গুণের সংযোজন বিধি। যোগের ক্ষেত্রে একই বিধি দেখেছিলাম, সেখানে ছিল A প্লাস B প্লাস C, আর এখানে হলো AB into C সমান A into BC। 7 নাম্বার। এবার 8, বাম বিতরণ বিধি। A into B plus C সমান AB plus AC। ডান বিতরণ বিধি। A plus B into C সমান AC plus BC। আমরা গতদিনও বলেছিলাম এই বিতরণ বিধি দুইটাকে যদি তুমি একটা নাম্বারের মধ্যে নাও তাহলে তোমাদের শর্ত একটা কমে যাবে। তার মানে আমরা বুঝলাম একটা সেট আর সাথে 2টি বাইনারি অপারেশন, একটি যোগ এবং একটি গুণ, এই 3টি মিলে যে কাঠামো সেটা রিং হবে যদি সে যোগের ক্ষেত্রে 5টা শর্ত। তার মানে হলো সে হবে অ্যাবেলিয়ান গ্রুপ। অতঃপর গুণের 3টা শর্ত, একটা আবদ্ধ বিধি, একটা সংযোজন বিধি, একটা বন্টন বিধি। এই সবগুলি শর্ত যদি সে মানে তাহলে তাকে আমরা রিং বলবো। তাহলে রিং এর সংজ্ঞা আমরা কালকে শিখছিলাম, তাই আজকে আর বিস্তারিত না বলে আমরা কাজে চলে যাচ্ছি। রিং এর উপরে কাজ চলছে। সমস্যা নাম্বার 1 দেখো, প্রমাণ করো যে যদি আর রিং এর প্রত্যেক উপাদান সমঘাতী হয় তবে রিংটি অবশ্যই বিনিময় রিং হবে। বাকি প্রশ্ন পরে বলি। বলা হয়েছে আর এর প্রত্যেক উপাদান যদি সমঘাতী হয়, নিশ্চয়ই তোমাদের সমঘাতী কথা মনে আছে, আর যারা ভুলে গেছো তাদের জন্য আমি বলছি a স্কয়ার সমান a। তুমি আর থেকে একটা উপাদান নিবা a, তার স্কয়ার a হবে, এটাকে বলা হয় সমঘাতী। সমঘাতী হলে বিনিময় হবে। বাকিটুক আমরা পরে আলোচনা করি। প্রশ্নটা দেখে আসো। ইফ ইজ এলিমেন্ট অফ এ রিং আর, যদি আর এর প্রত্যেকটা উপাদান ইজ আইডেমপোটেন্ট, সমঘাতীর ইংরেজি করা হয়েছে আইডেমপোটেন্ট। বাংলায় কিন্তু বানান করে সমঘাতী না বলে আইডেমপোটেন্ট শব্দটা বলতে পারে, এই কারণে আমি ইংরেজিটা এখানে তোমাদের জন্য রাখলাম। দেন শো দ্যাট আর মাস্ট বি এ কমুটেটিভ রিং। কমুটেটিভ মানে হলো বিনিময়। বিনিময় মানে এ বি সমান বি এ। ইজ দ্য কনভার্স ইজ ট্রু, বলা হয়েছে বিপরীতটা কি সত্য? জাস্টিফাই ইউর আনসার উইথ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দিয়ে প্রমাণ করো। তার মানে তোমার উপরে বলটা ছেড়ে দিয়েছে, গোল দিবে
কি দিবে না সেটা তোমার ব্যাপার। তাহলে চলো সমাধান। প্রশ্নে দেয়া ছিল আর একটি সমঘাতী রিং, আর সেই কারণে আমরা বলছি এ স্কয়ার সমান এ ফর অল এ বিলংস টু আর, মানে আর এর যে কোনো উপাদান যদি নেই তাহলে তার স্কয়ার এ হবে। এটা সমঘাতীর সংজ্ঞা। ধরে নিলাম এ আর এর সদস্য, তাহা হলে এ প্লাস বি বিলংস টু আর হবে। এটা তোমরা জানো। কেন? রিং এর মধ্যে বলা হয়েছিল সে যোগের ক্ষেত্রে আবদ্ধ, তার মানে দুইটা উপাদানের যোগফল তার মধ্যে থাকবে। এ আর বি দুইটা নেইনি, কিন্তু এর জায়গায় আবার এ নিয়েছি, এ কে দুবার নিয়েছি। এরপরের লাইন এ প্লাস বি হোল স্কয়ার সমান এ প্লাস এ। কেন? ওই সূত্র, ওই যে এ স্কয়ার সমান এ, তাহলে এখানে এর জায়গায় এ প্লাস এ। পরের লাইন এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ প্লাস এ ইন্টু এ প্লাস এ। পরের লাইন সেই ক্লাস 7 এর অঙ্ক, এ প্লাস এর সাথে এ গুণ একবার, এ প্লাস এর সাথে এই এ আর একবার, ডান দিকে যেমন আছে তেমন। এরপরে এর সাথে এ গুণ করলে এ স্কয়ার, এর সাথে এ গুণ করলে এ স্কয়ার, এখানে এই এর সাথে এ গুণ এ স্কয়ার, এই এর সাথে এই এ স্কয়ার। ডান দিকে কোনো পরিবর্তন নাই। পরের লাইন তোমরা একটু আগে শিখে আসছো, ওই যে একদম উপরের লাইনে দেখো এ স্কয়ার সমান এ, তাই আমি এ স্কয়ার যেখানেই পেয়েছি এ বসিয়ে দিয়েছি। এ স্কয়ার মানে এ, এ হাজির হইলো, ওকে নিয়ে নেই দলে। এ স্কয়ার মানে এ, আবার এ স্কয়ার মানে এ, এ স্কয়ার এ, চারটে স্কয়ার পেয়েছিলাম, চারটে এ হয়েছে। ডান দিকে একটু নতুন কাজ করেছি, জিরো যোগ করেছি। তোমরা জানো জিরো যোগ করলে মানের পরিবর্তন হয় না। কেউ একজন কাজ করতেছে, আমার মনে হয় কাজ করা বন্ধ রাখা দরকার। এরপরের লাইন দেখো এ প্লাস এ প্লাস এ প্লাস এ, ওই যে তোমরা জানো বন্টন বিধি, গতদিন শিখেছ বাম ক্যান্সেলেশন, মানে বাম দিক থেকে এ প্লাস এ, ডান দিক থেকে এ প্লাস এ যদি বাদ দিয়ে দিই, বাম দিকে থাকে এ প্লাস এ আর ডান দিকে থাকে জিরো। পরের লাইন এটাকে ডান দিকে নিয়েছি, তার মানে এর সমান মাইনাস এ পেয়েছি। এই একটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এটা ভবিষ্যতে কাজে লাগবে, মনে রেখো। এবার আসো, প্রথমে বলেছিলাম এ প্লাস এ আর এর সদস্য, এখন বলছি যে কোনো এ বি বিলংস টু আর এর জন্য এ প্লাস বি বিলংস টু আর, এটাও তোমরা জানো। তাহলে আগের মতো এ প্লাস বি হোল স্কয়ার সমান এ প্লাস এ, যেহেতু সমঘাতী ওই যে ওই সূত্র একদম উপরে দেখো এ স্কয়ার সমান এ, এই কারণে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি। ওকে, পরের লাইন এ প্লাস বি হোল স্কয়ার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস এ। পরের লাইনে দেখো এই এ প্লাস বি এর সাথে এই এ গুণ করেছি, প্লাস এই এ প্লাস বি এর সাথে বি গুণ করেছি। তারপরের লাইন এ ইন্টু এ স্কয়ার, বি ইন্টু এ বি এ ইন্টু বি মানে এ বি, বি ইন্টু বি মানে বি স্কয়ার। পরের লাইন এ স্কয়ার মানে এ, বি এ কে হাত দিতে পারলাম না, এ বি যেমন আছে থাকলো, বি স্কয়ার মানে বি। পরের লাইন দেখো এই এ আর এই বি মিলে এ প্লাস বি, আর এই বি এ আর এ বি রেখে দিলাম, ডান দিকে একটা জিরো যোগ করেছি। পরের লাইন দেখো এই এ প্লাস বি আর এ প্লাস বি ডান দিক থেকে আর বাম দিক থেকে বাতিল হয়ে গেল, থাকলো বি প্লাস এ আর এ প্লাস বি। এরপরে আগেরটাই সরাসরি আমরা এটাকে সাইড চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু এখানে তা না করে একটু বেশি কাজ করেছি। করলে হবে, না করলে হবে, এটা তোমাদের উদ্দেশ্য ছিল না। এই দেখো মাইনাস বি এ দ্বারা দুই পাশে যোগ করেছি। এবার দেখো মাইনাস এ প্লাস এ মিলে জিরো হওয়ার কথা, তাই হয়েছে। ডান দিকটা জিরো যোগ করলে ওইটাই হয়। পরের লাইন আবার জিরোর সাথে এ বি যোগ করলে এ বি, আর এখানে বি এ পিছনে মাইনাস বি ইন্টু মাইনাস এ লিখেছি। তোমাদের মনে আছে আগে 1 নম্বর সমীকরণে আমরা পেয়েছিলাম মাইনাস এ সমান এ, তাই আমি এখানে মাইনাস এর স্থলে এ বসিয়ে দিয়েছি। তার মানে এ বি সমান বি এ, আর এ বি সমান বি এ মানে কি? বিনিময়। সুতরাং আর একটা বিনিময় রিং। আমার প্রশ্নের প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশ, সেখানে প্রশ্নে বলা হয়েছিল যে এর বিপরীতটা সত্য কিনা। আমি বলছি যে এই উক্তির বিপরীত উক্তি সত্য নয়। কারণ কি? পূর্ণ সংখ্যা রিং জেড যদি নেই তাহলে সেটা বিনিময় রিং। পূর্ণ সংখ্যার সেট আর একটা বিনিময় রিং, এটা আমরা জানি।
কিন্তু ইহার প্রত্যেক উপাদান সমঘাতী না। জেড এর একটা উপাদান সেটা সমঘাতী, সবগুলো উপাদান সমঘাতী না। জের মধ্য থেকে যদি আমি -1 নেই, তার স্কয়ার করলে পাওয়া যাবে +1, তার মানে সমান পাওয়া যায় নাই, তার মানে সমঘাতী না। আর সমঘাতী মানে a স্কয়ার সমান a, এই কথাটা গাণিতিকভাবে বলে দেওয়া হলো। তার মানে আমাদের কাছে একটা প্রশ্ন বলা ছিল যে বিপরীতটা সত্য কিনা, আমরা বললাম বিপরীতটা সত্য না। এটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে বলা হয়েছিল। আমরা একটা রিং নিলাম, বিনিময় রিং, যেটা জেড, জেড মানে সেট অফ ইন্টিজার। আমরা বলছি জেড এর ক্ষেত্রে প্রত্যেক উপাদান সমঘাতী হয় না, এটা তোমরা জানো। তাহলে সেই সাথে এই প্রবলেম সলভড। আগেই বলেছিলাম রিং এর কলেবর একটু বেশি ছিল বলে রিং এর কিছু অংশ আমরা এখানে আবার নতুন করে আলোচনায় নিয়ে আসলাম। এবার আজকের মূল টপিকস, সাবরিং, বাংলায় বলা হচ্ছে উপরিং। দেখো, মনে করি আর একটি রিং এবং এস হলো আর এর একটি অশূন্য উপসেট। এস কে আর এর উপরিং বলে যদি আর এ বর্ণিত দ্বি প্রক্রিয়া, মানে ওই যে যোগ এবং গুণ বলা আছে, যোগ ও গুণ এর অধীনে এস নিজে একটি রিং হয়। তার মানে একটা রিং এর একটা অংশ নিয়ে যে সেট পেলাম এস, সে নিজে যদি রিং হয় তাহলে এস কে বলা হবে উপরিং। এই যে উদাহরণ, পূর্ণ সংখ্যার সেট জেড হলো মূলত সংখ্যার সেট কিউ এর উপরিং। তোমরা জানো মূলত সংখ্যার সেট মানে সেট অফ রেশনাল নাম্বারস, তার একটা অংশ বিশেষ হলো পূর্ণ সংখ্যা, সেটা যদি নেই তাহলে সেটা হবে সাবরিং। একইভাবে আর এর একটা অংশ যদি নেই কিউ, তাহলে সেটাও সাবরিং। এরপরে দেখো, জোর পূর্ণ সংখ্যার সেট হলো পূর্ণ সংখ্যার সেটের উপরিং, মানে জেড থেকে যদি আমি জোর সংখ্যা নেই, আগের দুইটা নাম দেওয়া হয়েছিল, এখানে নাম দেওয়া হয় না, তুমি ইচ্ছা করে লিখতে পারো যে জোর সংখ্যা, জোর পূর্ণ সংখ্যাটাকে ইভেন ই দ্বারা প্রকাশ করা হয়, আর পূর্ণ সংখ্যা তো জেড, তোমরা জানোই। তাহলে সাবরিং কি হলো, যে রিং এর যে সেট আর তার একটা সাবসেট এস, সে সাবরিং হবে যদি সে রিং এর সবগুলো শর্ত মানে। ওকে, এবার অপ্রকৃত উপরিং, ইমপ্রপার এন্ড প্রপার সাবরিং। মনে করি আর একটি রিং, তাহা হলে এই যে শুধু জিরো নেওয়া হয়েছে এবং সেকেন্ড ব্র্যাকেট, মানে একটা উপাদান, এই সেটের উপাদান একজনই, সে হলো জিরো, এবং আর নিজেই উহার দুইটা উপরিং। তার মানে আমরা এখন বুঝলাম যে আর নিজেই নিজের উপরিং, এবং সেখান থেকে যদি শুধু জিরো নেই সেও উপরিং। এই দুইটি উপরিংকে বলা হয় আর এর নগণ্য বা অপ্রকৃত উপরিং। তাহলে কি মনে রাখতে হবে, জিরো এবং সে নিজে অপ্রকৃত উপরিং, এর আর এক নাম নগণ্য। আর এর অন্য সকল উপরিংকে বলা হয় অনগণ্য বা প্রকৃত উপরিং। আমাদের দুটার সঙ্গে একসাথে ছিল, ইমপ্রপার এবং প্রপার, অপ্রকৃত এবং প্রকৃত। বাংলায় একটা দেওয়া আছে, ইংরেজিতে দুইটা দেওয়া হয়েছে, দুইটার সঙ্গে এখানে আছে। অপ্রকৃত হইল কেবলমাত্র জিরো এবং আর নিজে, এই দুইটি বাদে যদি আর কোনো উপরিং থাকে সেই রিং গুলাকে বলা হবে প্রকৃত উপরিং। সংখ্যাটা পরিষ্কার নিশ্চয়ই। উপরিং সম্পর্কিত উপপাদ্য, থিওরিয়াম অন সাবরিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং এটা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ, এবং বুঝতে পারলে এটা দিয়ে অনেক কাজ করা যাবে। বর্ণনা, একটি রিং আর এর অশূন্য উপসেট এস, আর এর উপরিং হবে যদি এবং কেবল যদি, মানে একটু আগে যে সংজ্ঞাটা পড়লাম সেটার বিকল্প সংজ্ঞা বলতে পারো। এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার মাঝখানে ইংরেজি দেওয়া হয়েছে, যারা বাংলায় লিখবে তাদের ইংরেজিটা দরকার নাই। a, b belongs to s imply a minus b belongs to s.
AB belongs to S imply AB belongs to S। আবার দেখো কি বলছি, S হলো R এর একটি অশূন্য উপসেট। S কে উপরিং বলা হবে যদি এবং কেবল যদি এই দুইটা শর্ত মানে। তার মানে উপরিং হইলে যদি S থেকে দুইটা উপাদান নাও তাহলে তাদের বিয়োগফলটাও S এর মধ্যে থাকবে এবং গুণফলটা তার মধ্যে থাকবে। আর ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে বলা হয়েছে যদি এই দুইটা শর্ত কোনো S মানে তাহা হইলে সেই S উপরিং হবে। এটাকে এইভাবে প্রশ্নটা থাকতে পারে, একটি রিং আর এর অশূন্য উপসেট S আর এর উপরিং হবে যদি এবং কেবল যদি, একবারে বলে দিয়েছি, A, B belongs to S imply A minus B belongs to S, এখানে ইমপ্লাই হবে, এবং AB belongs to S। ইংরেজিটা দেখো, এখানে কিন্তু নিচের ইংরেজিটা দেখো ক্লিয়ার আছে। A non-empty subset S of a ring R, একটি অশূন্য উপসেট S of a ring R, ring R এর will be a subring, উপরিং হবে of R, R এর if and only if, যদি এবং কেবল যদি, for all AB belongs to S imply A minus B belongs to S and A into B belongs to S। তার মানে আমরা দাবি করছি যে একটি রিং এর অশূন্য উপসেট S উপরিং হবে যদি এই দুইটা শর্ত সত্য হয়। বিপরীত ক্রমে যদি এই দুইটা সত্য হয় তাহলে সে উপরিং হবে। চলো প্রমাণ শিখি। প্রমাণ, প্রথমে ধরি আর রিং এর একটি উপরিং S, তার মানে এটা ধরে নিলাম। এখন আমরা শর্ত 1 এবং 2 প্রমাণ করব। এখানে আমি শর্ত 1 এবং 2 লিখেছি যেহেতু বর্ণনার মধ্যে আছে, আর তুমি যদি শর্ত দুটো এখানে তুলে দাও তাও হচ্ছে পারবে, কোনো সমস্যা নেই। S একটি রিং ইমপ্লাই S সাথে প্লাস দিয়ে যদি আমি একটা গ্রুপ কল্পনা করি, একটা কাঠামো বানাই, সে অ্যাবেলিয়ান গ্রুপ হবে। রিং এর সঙ্গে আমরা জেনেছি যে সে অ্যাবেলিয়ান গ্রুপ হবে। সুতরাং AB belongs to S imply A এবং মাইনাস B S এর মধ্যে থাকবে। এটা তোমরা শিখেছ যে কোনো একটা উপাদান যদি S এর মধ্যে থাকে তাহলে তার বিপরীত উপাদানও তার মধ্যে থাকে, কারণ অ্যাবেলিয়ান গ্রুপের 5টা যে শর্ত ছিল তার মধ্যে একটা ছিল বিপরীতের অস্তিত্ব বিধি। তার মানে B যদি S এর মধ্যে থাকে তাহলে মাইনাস B S এর মধ্যে থাকবে। এটা আমরা কোথায় শিখেছি? যে বিপরীতের যোগের বিপরীতের অস্তিত্ব বিধির মধ্যে শিখেছি। এবার দেখো A এবং মাইনাস B এটা যোগ করলে S এর মধ্যে পাওয়া যাবে। এটা কোথায় শিখেছি? যোগের আবদ্ধ বিধিতে। পরের লাইনে দেখো A প্লাস আর A মাইনাস একত্রে করলে মাইনাস হয়ে যায়, তার মানে A মাইনাস B S এর মধ্যে আছে। তার মানে 1 নাম্বার প্রমাণ হয়ে গেল। আবার S একটা রিং, এইটা ইমপ্লাই করে S গুণের সাপেক্ষে আবদ্ধ। রিং মানে কি? রিং এর ওই 9টা শর্তই মানে, তার মধ্যে ছিল যোগের 5টা, গুণের 4টা। আচ্ছা, সেই 4টার মধ্যে প্রথমটাই ছিল গুণের আবদ্ধ বিধি। তার মানে S যদি রিং হয় তাহলে S গুণের সাপেক্ষে আবদ্ধ, মানে সে আবদ্ধ বিধি মেনে চলে। এটার ভাষাকে এইভাবে লেখা হয়েছে S গুণের সাপেক্ষে আবদ্ধ। কেউ কেউ লেখে বদ্ধ, মানে ক্লোজড। ক্লোজডের বাংলা তুমি যাই করো না কেন। আচ্ছা, তার মানে কি হলো? এই দুইটা উপাদানের গুণফল S এর মধ্যে আছে। তার মানে এখানে দেখলাম A মাইনাস B S এর মধ্যে আছে, এখানে দেখলাম A B S এর মধ্যে আছে। তার মানে S যে সাবরিং ধরে আমরা এই দুইটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করি প্রমাণের অর্ধেক আমরা বুঝে গেছি। এবার আমরা এই দুটি সত্য ধরে এটাকে সাবরিং প্রমাণ করব। আর সাবরিং মানে কি? সে হবে নিজে একটা রিং, তাহলে রিং এর সবগুলা শর্ত তার মধ্যে থাকবে। পুরাটাই অঙ্ক, চিন্তার কোনো কারণ নেই।
বিপরীত ক্রমে ধরি প্রদত্ত শর্ত দেওয়ায় এস এ প্রযোজ্য। ঠিক আগের মতো যেটা বললাম একটু আগে, তুমি বলতে পারো যে ধরি এস এর মধ্য থেকে যদি দুইটা উপাদান নেই এ কমা বি, তাহলে এ মাইনাস বি এস এর মধ্যে থাকবে এবং এ বি এস এর মধ্যে থাকবে, এই কথা তুমি বলতে পারো। সেটা না বলে আমরা বলছি যে এস এর মধ্যে প্রদত্ত যে শর্ত সে এস এর ক্ষেত্রে খাটে বা প্রযোজ্য। এখন দেখো 1 নম্বর শর্ত থেকে কি পাই, যদি এ এবং এ দুইটা উপাদান এস থেকে নেই তাহলে তাদের বিয়োগফল এস এর মধ্যে আছে। এ আর এ এর বিয়োগফল মানে কি 0, তার মানে 0 এস এর মধ্যে আছে। তার মানে আমি এখানে পাইলাম 1 নম্বর শর্ত থেকে 0 এস এর মধ্যে আছে এবং 0 নিলাম এস থেকে, এ আর একটা উপাদান এস থেকে নিলাম, তাহা হইলে 1 নম্বর শর্তে একই কথা বলছে যে দুইটা উপাদানের বিয়োগফল তার মধ্যে থাকে। তাহলে 0 থেকে যদি মাইনাস এ বিয়োগ করি তাহলে থাকে মাইনাস এ, তার মানে মাইনাস এ এস এর মধ্যে আছে। তার মানে 1 নম্বর শর্ত থেকে আমি পাইলাম 0 এস এর মধ্যে আছে, তার মানে অবেদক আছে। 1 নম্বর শর্ত থেকে পাইলাম মাইনাস এ এস এর মধ্যে আছে, তার মানে বিপরীতের অস্তিত্ব সে মানছে। দুইটা শর্ত কিন্তু পেয়ে গেলাম। আবার AB belongs to S imply A, minus B belongs to S। এখান থেকে ওই সূত্র আবার 1 নম্বর থেকে কিন্তু A মাইনাস মাইনাস বি, যেহেতু এখানে প্রমাণ করলাম বিপরীত আছে, তাহলে এস এর মধ্যে যদি বি থাকে তাহলে মাইনাস বি এস এর মধ্যে আছে, সেটা এই অনুসারে বললাম এই লাইনে। এখন আবার সেই 1 নম্বর শর্ত কি, এ মাইনাস বি এস এর মধ্যে থাকবে, এ হলো এইটা আর মাইনাস বি হলো এই যে মাইনাস বি। ওকে, পরের লাইন এই মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তার মানে এ প্লাস বি এস এর মধ্যে আছে। এই পুরো কথাটুকু এই যে 3 লাইনকে যদি একত্রে করি তাহলে কি দাঁড়ায়, এ কমা বি এস এর মধ্যে থাকবে আর এসটা হলো এস আর এর সাবসেট, তার মানে এ আর বি আর এর মধ্যে আছে। আর এ বি যদি আর এর মধ্যে থাকে, আর কে তো আমরা প্রথমেই বলেছি সে একটি রিং, তার মানে আর এর সদস্য যদি এ বি হয় তাহলে সেখানে অবশ্যই এ প্লাস বি সমান বি প্লাস এ, কারণ আর এই শর্ত মানে আমরা এস এর থেকে আর এর কাছে পাঠিয়ে দিলাম আর আর আমাদেরকে বলে দিল যে এ প্লাস বি সমান বি প্লাস এ হয়। আর এর যে শর্ত 9টা ছিল তার মধ্যে এটা একটা ছিল। তার মানে একটু সাইজ করে নিয়ে আসো, দেখ অবেদক, বিপরীত, তারপরে যোগের আবদ্ধ, বিনিময়, যোগের বিনিময় সবগুলো নিয়ে আসলাম। এখন বাকি রয়েছে যোগের আরেকটা, 5টা ছিল না, সংযোজন বিধি। তাই বললাম সংযোজন বিধি, এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি, এস এ প্রযোজ্য ফর অল এ বি সি বিলংস টু এস। কোনো কথাবার্তা না বলে আমরা বলে দিলাম এই যে সংযোজন বিধি ছিল এটা, এটা এস এর ক্ষেত্রে প্রযোজ্য। কেন বলে দিয়েছি, কারণ আর ছিল বাস্তব সংখ্যা আর সেখান থেকে এস তার সাবসেট, তার মধ্যে 3টা বাস্তব সংখ্যা নেই, তাহলে এই কথা সত্য, এটা বলার অপেক্ষা রাখে না। ওকে, উপরের তথ্য অনুযায়ী এস একটি অ্যাবেলীয় গ্রুপ। যেহেতু এস এর ক্ষেত্রে 5টি শর্ত পেয়েছি তাহলে অ্যাবেলীয় প্রমাণ হয়ে গেল। আমরা বাকি রইল 2টা, গুণের, সংযোজন বিধি এবং যোগের উপর গুণের বিতরণ বিধি, বন্টন বিধি আর সংযোজন বিধি। দেখো আমরা বলছি গুণের সংযোজন বিধি ও যোগের উপর গুণের বিতরণ বিধি আর এ প্রযোজ্য। কেন এই কথা বললাম, কারণ আর রিং কথা আগেই বলেছি, তাহলে আর রিং মানে কি, এসে সবগুলো শর্ত মানে, সুতরাং এই বিধিগুলি এস এর উপর প্রযোজ্য। কেন, এস আর এর সাবসেট, অতএব এস একটা উপরিং। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরেকটি সমস্যা, একটা উদাহরণ দিয়ে দেখাও যে দুইটি উপরিং এর সংযোগে সব সময় উপরিং নয়। মানে দুইটা উপরিং যদি সংযোগ করি সেটা উপরিং হবে না সব সময়, মাঝে মাঝে হয়তো হবে। মানে আমি এমন একটা উদাহরণ দিব যেখানে হয় না। দেখো জেড কে তোমরা চিনো, সেট অফ ইন্টিজার, আর ওয়ান নামে একটা সেট নিয়েছি, সেটা এর শুদ্ধ জোড় সংখ্যাগুলো নিয়েছি।
R2 নিয়েছি 3 এর গুণিতক নিয়েছি, R3 নিয়েছি 4 এর গুণিতক নিয়েছি। এটা আমার ইচ্ছা মতো আমি নিয়েছি। এটা যেহেতু নির্দিষ্ট একটা উদাহরণ চেয়েছে সেই কারণে আমি আমার মতো করে উদাহরণটা নিয়েছি। শুধু পৃষ্ঠা যেহেতু উল্টে যাবে তোমরা খালি এটুকু মনে রাখো, z হলো সেট অফ ইন্টিজার, R1 হলো 2 এর গুণিতক, R2 হলো 3 এর গুণিতক, আর R3 হলো 4 এর গুণিতক। যেখানে R1 R2 R3 হলো z এর উপরিং। এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ সবগুলা পূর্ণ সংখ্যা নিয়েছি। R1 R2 R3 এর মধ্যে আমরা কি নিয়েছি? সব পূর্ণ সংখ্যা নিয়েছি। এখন R1 এর সাথে R2 এর ইউনিয়ন করেছি। এই ইউনিয়ন তো তোমাদেরকে দেখাতে হবে না, তাহলে তোমাদের মান কমে যাবে। এটা স্কুলের পড়া উপরিং। R1 আর R2 এর ইউনিয়ন করেছি। ইউনিয়ন মানে কমন এবং আনকমন সবগুলো নিয়েছি। এখন এখান থেকে আমি দুইটা উপাদান নিচ্ছি। দেখো এই যে 3 এবং 4 আমার সুবিধা মতো। 3 এবং 4 কোথা থেকে নিয়েছি? R1 ইউনিয়ন R2 থেকে। আচ্ছা, এখন দেখো 3 এর সাথে 4 যোগ করলে কত হয়? 7। এই 7 R1 এর মধ্যে নাই। এই যে এটা ছিল নাই এর জন্য, এটা ওই অন্য জায়গা থেকে বানানো হয়েছে, তো এই জন্য এখান থেকে সরে গেছে। এটা এখান থেকে দিয়ে নিবা, সরে গেছে। এটা নট বিলংস টু। ওকে, 3 আর 4 যোগ করলে হয় 7। 7 এর মধ্যে নাই, তার মানে কি R1 আর R2 এর ইউনিয়ন যোগে আবদ্ধ নয়, মানে যোগের আবদ্ধ বিধি সে মানে না। আর যদি আবদ্ধ বিধি সে না মানে, মানে 7টা ধর্মের যে কোনো একটা শর্ত যদি সে ব্যর্থ হয়, তাহলে সে তো আর সাবলিং হওয়ার আশা করতে পারে না। তার মানে R1 ইউনিয়ন R2 z এর উপরিং নয়। আবার R1 ইউনিয়ন R3, এবার R1 এর সাথে R3 এর ইউনিয়ন করে এটা পেয়েছি। আচ্ছা, এখন দেখো আমরা বলছি R3টা R1 এর সাবসেট। তোমরা আগে পৃষ্ঠা দেখে আসো, R3টা হলো R1 এর সাবসেট, কারণ R3 ছিল 4 এর গুণিতক আর R1 ছিল 2 এর গুণিতক। আচ্ছা, তার মানে R1 ইউনিয়ন R3 সেটা z এর একটা উপরিং হবে। আমরা যদি সাবসেট হয় তাহলে উপরিং হয়, একটু আগে উপপাদ্য পড়ে আসছি। তার মানে R1 এর সাথে R3 এর ইউনিয়ন করলে এটা উপরিং হবে, কিন্তু R1 এর সাথে R2 এর ইউনিয়ন করলে সেটা আর উপরিং হবে না। আমরা পরের ক্লাসে আইডিয়াল পড়ব, তাই আইডিয়াল এর সংজ্ঞাটা আমরা এখানে আর আলোচনা করতে চাই না, কিন্তু আমাদের কাজের জন্য প্রয়োজন হবে, এই কারণে জাস্ট একটুখানি ধারণা নিয়ে নাও। মনে করে আরেকটি রিং, তখন আর এর একটা উপরিং এস কে আর এর আইডিয়াল বা দ্বিমুখী আইডিয়াল বলে যদি, তার মানে একটা উপরিংকে আইডিয়াল বলা হচ্ছে। খালি মনে রাখো এটুকুই, একটা উপরিংকে আইডিয়াল বলে কখন? এই যে যদি r ইন্টু এস বিলংস টু এস এবং এস ইন্টু আর বিলংস টু এস হয়। তার মানে আর থেকে একটা উপাদান নিব স্মল আর, আর ক্যাপিটাল এস থেকে উপাদান নিব ক্যাপিটাল এস। এস আর এবং আর এস, এই দুইটা উপাদান যদি এস এর মধ্যে পাওয়া যায় তাহলে তাকে বলা হবে আইডিয়াল। দেখো একটা এক্সাম্পল দিলে পরিষ্কার হচ্ছে। জেড সেট অফ ইন্টিজার, ই সেট অফ ইভেন নাম্বার, তাহলে উপরিং ই রিং জেড এর একটি আইডিয়াল। কারণ এখান থেকে তুমি জেড থেকে একটা সদস্য নাও আর ই থেকে একটা সদস্য নাও, সেটা বাম দিক দিয়ে গুণ করো আর ডান দিক দিয়ে গুণ করো, দুইটাই এস এর মধ্যে পাওয়া যাবে। সেই কারণে বলা হচ্ছে যে এটা আইডিয়াল। শুধু এই কথাটুকুই মনে রাখো, আইডিয়াল সম্পর্কে বিস্তারিত একটা ক্লাসই আমরা দেব, অথবা আজকে আর আমরা সেখানে যাব না। নতুন আর একটা শব্দ, বিভাজিত রিং বা কোশেন্ট রিং। এটা খুবই সহজ, জাস্ট একটু ধৈর্য নিয়ে বোঝার চেষ্টা করো। আর একটা রিং এস একটা আইডিয়াল, বললাম না একটু আগে যে আইডিয়ালের সংজ্ঞাটা আমাদের একটু কাজে লাগবে, এই কারণে আমরা শুধু এখানে একটু আলোচনা করে নিয়েছি। আর এ এস এর কোসেটের সেট, আর বাই এস আমরা বলছিলাম কোসেটকে মানে কোশেন্ট গ্রুপ যেটা ছিল সেখানে এরকম ছিল, আর বাই এস এর সদস্য হইল এস প্লাস এ আকারের, সমস্ত এ আসবে থেকে আর থেকে। আর বাই এস এ বর্ণিত ফর অল এ বি বিলংস টু আর, এখানে দুটো লাইন দেখো, এস প্লাস এ প্লাস এস প্লাস বি, এই যে এরকম আকারের উপাদান। আমি যখন এখানে এ নিব তখন এস প্লাস এ, যখন এখানে বি নিব তখন এস প্লাস বি,
সমান সূত্রটা কি, এস প্লাস এ, মানে এস এর সাথে এ যোগ হবে, এখানে এস এর সাথে এ প্লাস বি যোগ হয়েছে। একইভাবে এস প্লাস এ, এটাকে আমরা একটা উপাদান বলছি, এস প্লাস বি কে আর একটা উপাদান বলছি, সমান এস প্লাস এ বি হবে। এরকম আকারের আসবে, সেটাকে বলা হচ্ছে বিভাজিত রিং বা কোশেন্ট রিং। এর আরো দুটি নাম আছে, সেটা হলো এই রিংকে কেউ কেউ রেসিডিউ ক্লাস রিং অথবা ডিফারেন্স রিংও বলে। তো শুধু এটুকু মনে রাখলেই চলবে, এখানে একটা রিং এর ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আর বাই এস কমা প্লাস কমা ডট, এই তিনটা জিনিস তোমরা জানো যে একটা কাঠামো মানে একটা সেট সাথে একটা অপারেশন সেটা হলো গ্রুপ, আর যখন দুইটা অপারেশন তখন সেটা হলো রিং। ঠিক আছে, কোশেন্ট গ্রুপ সম্পর্কে শুধু এটুকুই বললাম, এর বিস্তারিত আলোচনা এখানে দেওয়ার আর সুযোগ নেই। আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ তোমাদেরকে দিচ্ছি, সেটা হলো একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ এ বি 0 সি আকারের, মানে 2x2, সকল ম্যাট্রিক্সের সেট একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স দ্বারা গঠিত রিং এর উপরই, যেখানে এ বি সি পূর্ণ সংখ্যা, মানে এখানে এ বি সি এই সংখ্যাগুলি পূর্ণ সংখ্যা, আর 0 তো পরিষ্কার বলে দেওয়া আছে। Prove that the set of all matrices with ABC integers is a subring of the ring of 2x2 matrices having elements as integer. এটা তোমরা প্রমাণ করবে। এই প্রমাণ করার জন্য তোমাদেরকে যে বই দেওয়া আছে সেই বইয়ের মধ্যে অনেক প্রমাণ পেয়ে যাবে, তার মধ্যে থেকে সাহায্য নিয়ে তুমি এই প্রমাণটা করতে পারবে। তাহলে আমরা কি শিখলাম, রিং এবং সাবরিং। একটি রিং প্রমাণ করার জন্য আমাদের যেমন 9টা শর্ত দরকার, সাবরিং প্রমাণ করার জন্য সেই একই রকমের 9টা শর্তই লাগবে। উপপাদ্য ব্যবহার করতে পারি তাহা হইলে আরো সুবিধা হবে। যে কোনো ভাবে আমরা সাবরিং প্রমাণ করতে পারবো, এবং সাবরিং এর উপপাদ্য আমরা শিখে গেলাম। তার সাথে অতিরিক্ত দুটা কথা আমরা শিখলাম, একটা হলো আইডিয়াল আর একটা হলো কোশেন্ট রিং। আমরা নেক্সট ক্লাসের জন্য রেখেছি ইন্টিগ্রাল ডোমেইন। এখানে তোমাদের খুব মনোযোগ সহকারে 3টা শব্দ বুঝতে হবে, রিং, ইন্টিগ্রাল ডোমেইন, আইডিয়াল এবং ফিল্ড। এই কথাগুলি রিলেটেড, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। একটা উপপাদ্য বা একটা অঙ্ক যখনই আমরা করতে দেওয়া হবে তখনই তোমাদেরকে একটার সাথে আরেকটা জুড়ে দেওয়া হবে। সেই কারণে এই সবগুলা মিলে একটা অধ্যায় হলে ভালো হয়, কিন্তু একটা সংজ্ঞা আলাদা আলাদা না শিখলে তো আমরা কাজ করতে পারছি না। তো আমি আশা করি তোমরা সবাই রিং এর সংজ্ঞা পরিষ্কার বুঝেছো, সাবরিং বুঝেছো, আইডিয়াল আজকে বললাম, কোশেন্ট রিং বলেছি। এখন ফিল্ড এর দুটা সংজ্ঞা, একটা আমরা আগামী ক্লাসে ডোমেনের মধ্যে শিখবো, আর একটা সংজ্ঞা তোমরা স্কুল লেভেলে পড়েছো, ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছো, ফার্স্ট ইয়ার লেভেলে পড়েছো, সেইগুলি দিলেও তোমাদের চলবে। তো তোমাদের ওই ফিল্ডের সংজ্ঞাটা জাস্ট সেট অফ রিয়েল নাম্বারস এর কথা মনে থাকলেই হয়ে যাবে। তো সময় বোধহয় শেষের পথে, কিছুক্ষণের মধ্যে সময় শেষ হয়ে যাবে। তো আজকে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম, স্টে সেফ। এবার প্রশ্নপত্র। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো। কারো কোশ্চেন নাই? কোশ্চেন না থাকলে হ্যাঁ, আমরা আমাদের কাজে ফিরে যাই।